নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এমপি সাহেবের আগমন, রাসেল ভাইয়ের আগমন, আলমডাঙ্গার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। কেমন আছেন? মাতৃভাষার দাবি আদায়ের জন্য যারা জীবন দিয়েছেন, যারা সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি নজরানা পেশ করেছেন, আমরা আমাদের এই আলোচনা সভার মধ্য দিয়ে সেই সমস্ত ত্যাগী মানুষদের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের এই ত্যাগকে কবুল করেন এবং তাদেরকে এই বাংলাদেশের মানুষের মুখের ভাষা আদায়ের জন্য তাদের যে কুরবানি, সেই কুরবানিকে কবুল করে নিয়ে তাদেরকে আল্লাহ যেন জান্নাত নসিব করেন। আমরা আল্লাহ সেই তৌফিক কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে এটা বিরাট বড় লম্বা একটা ইতিহাস, যে আমরা কিভাবে ভারত থেকে এই দেশ স্বাধীন হয়েছে, ব্রিটিশ থেকে কিভাবে দেশ স্বাধীন হয়েছে, তারপরে গিয়ে ভারত থেকে আলাদা হওয়ার পর পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামক রাষ্ট্র গঠিত হয়। এবং তারপরের থেকে আমরা দেখেছি বিভিন্ন সময়ের শাসকবৃন্দের এই বাংলাদেশের মানুষের উপরে যে তাদের নীতিকে চাপিয়ে দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি বংশ পরম্পরায় চলে আসছিল। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে এই পাকিস্তান নামক যে স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল, সেখানেও আমরা দেখেছি যে পশ্চিম পাকিস্তানের যারা নেতা ছিলেন, তারা তাদের নীতিকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা পায়তারা অংশ হিসাবে তারা আমাদের ভাষাকে চেঞ্জ করে উর্দুকেই একমাত্র রাষ্ট্রীয় ভাষা হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন। তারই প্রতিবাদে ঢাকা ইউনিভার্সিটি থেকে মূলত আন্দোলন শুরু হয়েছে এবং ইতিহাস সাক্ষ্য দেয় ঢাকা ইউনিভার্সিটির তৎকালীন যারা ভিপি এবং জিএস ছিলেন, তারা তার যে বক্তব্য ছিল তৎকালীন মোহাম্মদ আলী জিন্নার, সেই মোহাম্মদ আলী জিন্নার বক্তব্যের প্রতিবাদ স্বরূপ তারা স্মারকলিপি প্রদান করেছিলেন যে তারা তাদের এই চাপিয়ে দেওয়া নীতিকে এই বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না। এই আন্দোলন চলেছে, চলমান থেকেছে এবং সর্বশেষ তার বাস্তব একটি রেজাল্ট রক্তক্ষয়ী একটি সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি। সেটা হচ্ছে যে এই 52 সালের 21শে ফেব্রুয়ারি যে 144 ধারা ভঙ্গ করে ছাত্র জনতার যে মিছিল, সেই মিছিলে শাসক গোষ্ঠীর যে গুলিবর্ষণ এবং তার মধ্য দিয়ে আমাদের সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা বেশ কিছু মানুষ যারা ছাত্রনেতা ছিলেন তৎকালীন, তাদের শাহাদতের মধ্য দিয়ে আমরা আমাদের ভাষা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, সন্তানকে জীবন দিতে হয়। এটা বাংলাদেশে একমাত্র উদাহরণ সৃষ্টি করেছে, যার কারণে এটা বিশ্ব ইতিহাসে এই নামটি লিপিবদ্ধ হয়েছে যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতিসংঘ কর্তৃক এটা স্বীকৃতি প্রদান করা হয়েছে 1999 সালে এবং 2002 সালে আনুষ্ঠানিকভাবে সেটা লিপিবদ্ধ হওয়ার পরে সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এই দিবসটি পালন করা হয়ে আসছে। আমরা এখান থেকে যে শিক্ষাটি পেয়েছি সেটার ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে আমরা দেখেছি যে বাংলাদেশের এই সাথে বিশেষ করে ভাষা আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন, যারা ভাষা সৈনিক হিসেবে যাদের নাম লিপিবদ্ধ ছিল, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাদের নামগুলো পরিকল্পিত মুছে দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম ছিলেন ভাষা সৈনিক হিসেবে খ্যাত তৎকালীন ঢাকা ইউনিভার্সিটি নির্বাচিত জিএস, যিনি গোলাম আজম সাহেব, তিনি একজন ভাষা সৈনিক। পরবর্তীতে তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আমির হওয়ার কারণে, শুধুমাত্র এই অপরাধের কারণে তাকে এই ইতিহাস থেকে তার নামটি কর্তন করা হয়েছে। আমরা এই ইতিহাস চেপে রাখা যে যায় না, তার বাস্তব উদাহরণ আজকে বাংলাদেশ। আজকে বাংলাদেশের সকল জায়গায়
এই কথাগুলো উচ্চারিত হচ্ছে। এখনো পর্যন্ত আমরা যা দেখেছি যে এই 52 সালের ভাষা আন্দোলনের যে আমাদের যে চাপিয়ে দেওয়ার কারণে যে রক্তাক্ত একটি ইতিহাস সংগ্রামের, পরবর্তীতে 71 সালেও তার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে বাংলাদেশে। আমাদের উপরে জুলুম, চাপিয়ে দেওয়া নীতি, বৈষম্য, এই সব কিছুর বিরুদ্ধে কণ্ঠরোধ করা, মানুষকে সঠিকভাবে মূল্যায়ন না করা, এটার কারণেই কিন্তু 71 সালে সর্বত্রভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, সংঘর্ষের মধ্য দিয়ে এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের দৃঢ় পদক্ষেপের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। কিন্তু পরবর্তী টাইমেও আমরা দেখেছি যেমনিভাবে ব্রিটিশরা, যেমনিভাবে ভারতীয়রা, যেমনিভাবে পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম চালিয়েছে, নীতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কণ্ঠরোধ করার চেষ্টা করেছে, মানুষকে সঠিকভাবে তার মূল্যায়ন করা হয়নি, বৈষম্য প্রচলন করা হয়েছে। সেটা আমাদের বাংলাদেশ অভ্যুদয়ের পরে বাংলাদেশের নেতারাও এই কাজটি তাদের যারা অপোজিশন ছিল তাদের উপরে চালিয়ে গিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি 24-এ আবার একটু করে বিপ্লবের আমরা সংগঠন হয়েছে। সেই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য আমরা যাত্রা শুরু করেছিলাম। আমরা সেই যাত্রার অংশ হিসেবে আমাদের বহু কাঙ্ক্ষিত একটি নির্বাচন আমরা অংশগ্রহণ করেছিলাম। তো সেই নির্বাচনেও আমরা দেখেছি বেশ অনেক জায়গায় আমাদের অঞ্চলের বাইরে গিয়ে সেখানেও আমরা দেখেছি সেখানে কিছু ষড়যন্ত্র করে, সেখানে কিছু ম্যানিপুলেট করে এই নির্বাচনকে, জনগণের রায়কে অন্যদিকে ধাবিত করার প্রচেষ্টা করা হয়েছে। এবং সেইটা এখন যারা সরকার গঠন করেছেন, আমরা দেখেছি যে এই সরকারে যারা প্রধানমন্ত্রী সহ মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন, যারা দেশেই ছিলেন না, যাদের অবস্থান বিভিন্ন জায়গায় ছিল, যারা কখনো বাইরে আসতে পারেন নাই, তারাই এসে জনগণের যে একটি ম্যান্ডেট ছিল বাংলাদেশকে নতুন ধারায় নিয়ে যাওয়ার জন্য, জনগণ যে গণভোট দিয়েছে সেই গণভোটে প্রায় 70% উপরে মানুষ পরিবর্তনের পক্ষে তথা হায়ের পক্ষে মতামত ব্যক্ত করেছেন। এই মতামতকে উপেক্ষা করে বর্তমান যে সরকার, প্রথমেই তারা জাতির সাথে একটি প্রতারণা করেছেন। কারণ এখানে তারা সবাই চুক্তিবদ্ধ ছিলেন, একটা এগ্রিমেন্টের মধ্যে ছিলেন যে সকল রাজনৈতিক দল এই সরকার ফর্ম করার পরে যারাই করুক তারা এই সংস্কার সাধনের জন্য তারা শপথ গ্রহণ করবেন। একাধারে তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, পাশাপাশি তারা সংস্কার কমিশনের সদস্য হিসাবে শপথ গ্রহণ করবেন, সংস্কার পরিষদের সদস্য হিসাবে। এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে আমরা যারা 11 দলীয় জোটের থেকে নির্বাচিত হয়েছি তারা সকলেই শপথ গ্রহণ করেছি। কিন্তু যারা সরকার গঠন করেছেন তারা এই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন, কিন্তু সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেন নাই। এটা জাতির সাথে একটা সুস্পষ্ট প্রতারণা করেছেন। আমরা মনে করি বাংলাদেশের এই ইতিহাস সাক্ষ্য দেয়, যারাই জাতির সাথে প্রতারণা করেছেন জাতি তাদেরকে পরবর্তীতে শিক্ষা দিয়ে দিয়েছেন। আমরা মনে করি আগামীতে এই সরকার যদি এই জাতির এই জন আকাঙ্ক্ষা একটি পরিবর্তিত বাংলাদেশ হবে, সকল জায়গায় জবাবদিহিতা নিশ্চিত হবে, সকলকে বৈষম্যহীন একটি সমাজ উপহার দেওয়া হবে, সকল মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা হবে। এই জায়গা থেকে যদি এই সরকার আবার পূর্বের সরকারের মতো মানুষের উপরে দমন পীড়ন, বিরোধীদের কণ্ঠরোধ, মানুষের উপরে জুলুম পীড়ন, বৈষম্যমূলক আচরণ, সকল জায়গায় দলীয়করণ, এই জাতীয় আচরণের মধ্যে ফিরে যায়, তাহলে বাংলাদেশের মানুষ আবারও অতীতের ন্যায় এই সরকারকেও কিন্তু তাদের উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই জন্য আমরা এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। ইতিপূর্বে যারাই এই জাতির উপরে জুলুম চালিয়েছেন, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার যুদ্ধ এবং 24শে জুলাই পর্যন্ত, এখনও যদি কেউ নতুন করে এই জুলুম পীড়নের চিন্তা করে থাকেন তাহলে তার অবস্থাও অতীতের শাসক বৃন্দের মতোই হবে। সেজন্য এখনও সময় আছে। আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। তারা জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে প্রকৃত অর্থেই সকল সেক্টরকে একটি দুর্নীতিমূলক মুক্ত
একটি দুঃশাসনমুক্ত একটি জবাবদিহিতামূলক প্রশাসন গঠনে তারা তাদের কার্যকর ভূমিকা উপস্থাপন করবেন, এটা জাতি হিসেবে আমরা প্রত্যাশা করি। এবং বিরোধী দল হিসেবে আমরা সরকারকে এই পথে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সেজন্য আপনারা আজকের এই এখানে যারা সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত হয়েছেন, আপনারা নিজেদেরকে প্রস্তুত করুন, দেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য নিজেদেরকে শক্তভাবে নিজেদের কদমকে দৃঢ় করুন। আগামীর বাংলাদেশ গঠনে যতদিন পর্যন্ত প্রকৃত অর্থে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম, আমাদের বক্তব্যের মধ্য দিয়ে, আমাদের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে, আমরা সংসদের মধ্য দিয়ে সকল জায়গায় আমরা আমাদের এই কথাগুলো বলতে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের আজকের এই প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আবারও যারা ভাষা আর দাবিতে জীবন দিয়েছেন তাদের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করে, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে যারা সম্পৃক্ত হয়ে জীবন দিয়েছেন তাদের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করে, 24শে জুলাই যারা জীবন দিয়েছেন তাদের সর্বোচ্চ মর্যাদা মহান রবের দরবারে কামনা করে, যারা আহত পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করে, এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, এই সুন্দর একটি নির্বাচনের জন্য যারা ভালো দেশ গঠনের জন্য কাজ করেছেন এবং অন্যদের দ্বারা আক্রান্ত হয়ে আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। সকলে